দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। এমপি আনারের খুনিদের ধরতে হেলিকপ্টার নিয়ে পাহাড়ে পুলিশ, 2 আসামি গ্রেফতার। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে, এসএসএফ-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের নতুন কর্মসূচি বিএনপির, শনিবার ঢাকায় সমাবেশ। এবার গাজীপুরে মতিউরের অঢেল সম্পদের খোঁজ, দুর্নীতি প্রশ্নে রাজনীতিবিদদের সমালোচনায় কাদের। ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, লোকসভার স্পিকার নির্বাচিত ওম বিড়লা। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। কালকে থেকেই আলোচনা চলছে ভারতকে ট্রানজিট দেয়া নিয়ে। রেল ট্রানজিট পেতে চলেছে ভারত। আগামী মাস থেকে এর পরীক্ষামূলক চলাচল হবে এবং এর ফলে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এক অংশ থেকে আরেক অংশে ভারত সরাসরি ট্রেন নিয়ে যেতে পারবে। এর পাশাপাশি তিস্তা চুক্তির বাস্তবায়ন নিয়ে ভারত কি বলছে, সেখানে পশ্চিমবঙ্গের ভূমিকাই বা কি, এগুলো সামনে এসেছে। এ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। আছেন রুমিন ফারহানা, ব্যারিস্টার এট ল, তিনি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এবং আছেন জনাব সেলিম আলতাফ জর্জ, তিনিও ব্যারিস্টার এট ল, প্রেসিডিয়াম সদস্য, যুবলীগ এবং সাবেক সংসদ সদস্য। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। গতকালকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ক্ষতির কিছু নেই। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের লাভ কি, এক, এবং 2, চুক্তির ক্ষেত্রে সাধারণত দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়টি সামনে আসে যখন আন্তর্জাতিক কোনো চুক্তি হয়। এখানে আসলে বাংলাদেশের যে স্বার্থের কথা বলা হচ্ছে তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা তুলনা করেছেন, সেটা কতটুকু যৌক্তিক তুলনা হয়েছে? ধন্যবাদ। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেমন তিনি কিছু প্রশ্নের জবাব দিয়েছেন, সম্ভবত তার চেয়ে বেশি প্রশ্নের জবাব দেশবাসী পাননি। এখন মানুষের মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো প্রধানমন্ত্রী যতটা সহজভাবে, যতটা সরলভাবে বলেছেন, প্রশ্নগুলো অতটা সরল নয়। মানুষের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, আপনি যেটা বললেন চাওয়া পাওয়ার হিসেব আছে যে আমরা কি পাব। অবশ্যই প্রতিবেশী 2 দেশের মধ্যে সুসম্পর্ক থাকবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের যেখানে স্বার্থ, বাংলাদেশের যেখানে বঞ্চনা, সেই প্রশ্নগুলোর মীমাংসা কিন্তু মানুষের দাবি ছিল, চাওয়া ছিল। প্রথমত হচ্ছে তিস্তা পানি বন্টন। তিস্তার পানি বন্টন দীর্ঘদিন ধরে আলোচনা, এবং 2015 সালে তো প্রায় চুক্তি হতেও হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে। একই সঙ্গে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রখ্যাত বাম নেতা জ্যোতি বসুকে। 1996 সালে যে চুক্তি হয়েছে, গঙ্গার পানি বন্টন চুক্তি, এবং 30 বছর মেয়াদি, 30 বছর শেষ হতে যাচ্ছে আগামী 2 বছরে। তার অন্যতম অগ্রণী ভূমিকা ছিল জ্যোতি বসুর। বলা যায় তিনি কেন্দ্রকে একটা প্রভাবিত করেছেন সিদ্ধান্ত গ্রহণে। তখন দেবগৌড়া ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, পরবর্তীকালে আইকে গুজরাল আসলেন। এক ধরনের এই যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি সমতাল না থাকে, চিন্তাভাবনার যদি সমান দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে যে সমস্যা হয় সেটি এখন হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি আদৌ রাজ্যের উপর কেন্দ্র নির্ভরশীল ভারতের সংবিধান অনুযায়ী? না, ভারতের সংবিধানে অনেকগুলো আছে যে ভূমি, জল, নদী, প্রাকৃতিক সম্পদ এটি রাজ্যের এখতিয়ারভুক্ত। সুতরাং এটি
কিন্তু আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে তো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে রাজ্যকে তার রাজি করাতে হবে, করিয়ে নিতে হবে। যে কারণে দেখুন 1974 সালে স্থল সীমান্ত চুক্তি হয় এবং আমাদের পার্লামেন্ট কিন্তু তখনই এটি অনুমোদন করে, বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর যে চুক্তি। ভারত সেটি অনুমোদন করতে সময় নিয়েছে 40 বছর, এবং সেটা কিন্তু ওই ফরওয়ার্ড ব্লকের কোনো একজন এমপি এবং পরবর্তীকালে আরও অনেক মানে পশ্চিমবঙ্গের তাদের আপত্তির কারণেই তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে এটা আমাদের দেখার বিষয় নয়। প্রধানমন্ত্রী বলেছেন যে হ্যাঁ এটা অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই অভ্যন্তরীণ বিষয়ের জিম্মি না হয় বাংলাদেশ। তিস্তা নিয়ে যে দুটি প্রস্তাব আসছে, প্রধানমন্ত্রী ভালো বলেছেন যে এই দুটি প্রস্তাব আমরা বিবেচনা করে মানে আমরা বিবেচনা করব, আর যেটি ভালো সেটি আমরা নেব। যেহেতু তিস্তার সঙ্গে ভারত সরাসরি জড়িত, সুতরাং কোনটা মানে সুবিধাজনক হবে বা ভারতের বিরোধিতা ছাড়া সেখানে প্রকল্প নেওয়া সম্ভব হবে কিনা এই প্রশ্ন আছে। আমরা ধরে নিলাম ভারতের প্রস্তাবই অধিক সুবিধাজনক বা অধিক বাস্তবসম্মত, কিন্তু এই চুক্তি, এ ধরনের চুক্তি হতে অনেক সময় লাগবে। এই রেল ট্রানজিটের প্রসঙ্গে আচ্ছা, আমি বলছি যে অনেক সময় লাগবে। এখন ধরেন এটা 5 বছর সময় লাগলো, তাহলে 5 বছরে আমরা কি পানি থেকে বঞ্চিত হব, যেটা আমরা এত বছর বঞ্চিত হয়ে আসছি? আবার গঙ্গার পানি বন্টন আর চুক্তিটা সামনে আসবে, যে সেটা নবায়ন হবে কিনা। রেল ট্রানজিটের যে কথাটা বললেন, এখন এখানে আমরা কি পাবো এইটা প্রশ্ন। অনেকে প্রতিরক্ষার কথা বলছেন, নিরাপত্তার কথা বলছেন। এখন ভারত বা চীনের মধ্যে যুদ্ধ, এটা দূরবর্তী চিন্তা অনেকে করেন যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ লাগলে তখন এখান থেকে সামরিক সরঞ্জাম বা সেনাবাহিনী সেনা সদস্যরা বাংলাদেশের উপর দিয়ে যাবে, এবং তখন চীন তো বাংলাদেশকে কি বলে নিরপেক্ষ অবস্থান বাংলাদেশ ধরে রাখতে পারবে না। এই প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নের বাইরেও যেটি আছে যে ট্রান্সশিপমেন্টের যে বিধান বা যে রীতি, সেখানে কিন্তু বাংলাদেশ তার লোকবল, তার পরিবহন এর একটা মাশুল পেত। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে যখন ট্রেনটা আসবে তখন বাংলাদেশের চালকই সে ট্রেন চালাবেন, আর বাংলাদেশের ইঞ্জিন এবং বগিগুলো ইঞ্জিন বাংলাদেশের থাকবে। তো এখানে দৃশ্যত তো আমরা দেখি যে ভারতের সুবিধাটাই বেশি। এখন এরকম যদি হয়, আমরা বিপরীতে যদি এটা পেতাম যে হ্যাঁ বাংলাদেশের ট্রেন নেপাল পর্যন্ত যেতে পারবে কিংবা ভুটান পর্যন্ত যেতে পারবে, তাহলে এটা সমান্তরাল হতো, অর্থাৎ একটা সমতা হতো। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ ধরে নিতে হবে যে আমরা সুবিধাটা পাচ্ছি না, ভারত পাচ্ছে। আমি নিরাপত্তার বিষয়টা যদি এখানে আরেকটা বিষয়ে উঠে আসছে, সেটা হচ্ছে গিয়ে এখানে ইতোমধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রেল চলাচল, যে ট্র্যাকগুলোর কথা বলা হচ্ছে, সেখানে একটি লাইনে অন্তত 14টি অতিরিক্ত ট্রেন চলাচল করছে। সেখানে বাড়তি ভারতীয় ট্রেনের বোঝা আসলে নিতে পারবে কিনা বাংলাদেশ রেলওয়ে? না, সেই প্রশ্ন তো আছেই। আমাদের ট্রেন যে খুব কি বলে টেকসই তা তো বলা যায় না, কারণ প্রায় আমরা দুর্ঘটনা পড়তে দেখি। আমরা ধরে নিলাম যে ভারতীয় সহায়তায় হোক বা নিজস্ব সক্ষমতায় হোক, আমরা এই ট্রেন লাইনকে আরও টেকসই করলাম, আরও উপযুক্ত করলাম, তারপর ভারতীয় গেল। কিন্তু এই যে ভারতীয় ট্রেন যাবে, তার তো একটা পরিবেশগত একটা ব্যয় আছে, একটা ক্ষতির বিষয় আছে। সেখানে বাংলাদেশ সেটা কীভাবে পূরণ করবে? আর দ্বিতীয় হচ্ছে যে যদি ভুটান এবং নেপালের সাথে এরকম একই সুবিধা বাংলাদেশ পায়ও, সেখানে আমাদের ট্রেনের চলাচল বা ট্রেনের যে সংখ্যা আর ভারতের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে ট্রেন যাতায়াতের সংখ্যা অনেক আকাশ পাতাল তুলনীয় হবে। সুতরাং সেক্ষেত্রেও অর্থনৈতিকভাবে আমরা লাভবান হচ্ছি না, ভারত লাভবান হচ্ছে। কিন্তু এর বিপরীতে ভারতের পক্ষ থেকে আমরা কি পাবো, এই প্রশ্নটি জনমনে আছে। প্রধানমন্ত্রীর কাছে সে তার উত্তর পেয়েছে বলে মনে হয় না। জনাব জর্জ, আপনার কাছে আসি। এর আগে যখন ট্রানজিট বাংলাদেশ দিয়েছে তখন বলা হতো যে প্রচুর অর্থ বাংলাদেশ আয় করবে ভারতের এই ট্রানজিটের মাধ্যমে। তার কোনো স্পষ্ট হিসেব এখন পর্যন্ত সামনে আসেনি।
এর বাইরে এই যে এখন যে ট্রানজিটের প্রস্তাবের কথা বলা হচ্ছে তাতে প্রশ্ন আসছে যে ভারতের সাথে যখন সীমান্তে হত্যার সমস্যা আমরা এখনো মেটাতে পারিনি, তিস্তার সমস্যা এখনো মেটাতে পারিনি, যেখানে অন্য অনেক দেশ ভারতে ভিসার সুবিধার ক্ষেত্রেও আমাদের চেয়ে এগিয়ে, কিছু কিছু দেশ সেখানে অন অ্যারাইভাল ভিসাও পাচ্ছে, সেখানে বাংলাদেশের নাগরিকরা ভিসা পেতে গিয়েই সেখানে দীর্ঘ বিড়ম্বনার শিকার হন। তখন এই ধরনের একটা সুবিধা ভারতকে বাংলাদেশ যখন দেয়, আসলে বাংলাদেশের কি স্বার্থ উদ্ধার হয়? ধন্যবাদ আপনাকে। আমার দুইজন সহ-আলোচক সহ যারা দেখছেন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার তিস্তা সহ আমাদের বর্ডার কিলিংস সহ এই সমস্ত প্রশ্নের উত্তর আমি একটু পরে দিই। আগে আপনার এই রিসেন্ট যে বিষয় নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, সৌরভ ভাইও যেটা বললেন, আমাদের এই ট্রান্সশিপমেন্ট অথবা ট্রানজিটের যে বিষয়টা, দেখেন এই বিষয়টা শুধুমাত্র একটা সমঝোতা এমওইউ স্মারক স্বাক্ষর হয়েছে। এটাকে ট্রানজিট না বলে এটাকে কানেক্টিভিটি বলাটা অনেক বেশি মুখ্য বলে আমি মনে করি। কেননা এখানে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এই কয়টা দেশের ভেতরে কানেক্টিভিটির ওপরেই কিন্তু এই সমঝোতা স্মারক হয়েছে। পরে যে আপনার রেল চলাচল, পরীক্ষামূলক রেল চলাচল হবে, তারপরে এইটা এই কানেক্টিভিটির ক্ষেত্রে আরও কতটা ত্রুটিমুক্তভাবে কাজ করা যেতে পারে সে বিষয়ে কাজ করার সুযোগ এখনও রয়ে গেছে। যেটা সৌরভ ভাই বললেন, এখনও তারা আমরা কেউ জানি না, কিন্তু যদি কানেক্টিভিটিটা হয় তাহলে আমাদের জন্য আরও বেশি উপযোগী। প্রধানমন্ত্রী তো ট্রানজিট শব্দটাই ব্যবহার করেছেন কালকে সংবাদ সম্মেলনে। পরবর্তীতে আমাদের এই সমঝোতা স্মারকের যেখানে আমি যতদূর দেখেছি এটা কানেক্টিভিটির উপরেই কথাবার্তা বলা হচ্ছে। আর এই কানেক্টিভিটিটা ব্যবহার করবে ভারত, বাংলাদেশের উপর দিয়ে রেলটা নিয়ে যাবে তাদের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ কিছু আছে যেগুলোকে আমরা সেভেন সিস্টার হিসেবে চিনি, তাদের কাছে পণ্য পরিবহন করে নিয়ে যাবে, কারণ দূরত্ব কমবে এবং তাদের সাশ্রয় হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা সবার কাছেই আসছে, যে এর থেকে এর লভ্যাংশ বাংলাদেশ কতটা পেতে পারে। দ্যাটস দ্য মেইন কোশ্চেন। এখানে কিন্তু এই ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্টের যে ব্যবস্থা পৃথিবীতে অন্যান্য সমস্ত জায়গায় হয়ে থাকে, এর কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। সেই ইন্টারন্যাশনাল প্রোটোকলের উপরে ভিত্তি করেই কিন্তু সেইগুলো নির্ধারিত হয়। জাতিসংঘের এশিয়া এবং এই প্যাসিফিক অঞ্চলের জন্য ইউএন স্কাপ নামে একটা অর্থনৈতিক এবং সামাজিক কমিশন আছে, যারা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বিবেচনায় আজকে যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে কতটা প্রাক্কলন বাংলাদেশ পেতে পারে এই হিসাব কিন্তু তারা অলরেডি করে রেখেছে ইউনাইটেড নেশনস। কিন্তু ভারত যেখানে পানির ক্ষেত্রেই আমি স্বীকৃত আন্তর্জাতিক আইন মানে না, তখন এখানে তারা মানবে। আমি এটা শেষ করি, কেননা প্রত্যেকটা বিষয় একটা থেকে আর একটা আলাদা। এখন এই যেটা আপনার এই প্রাক্কলনের কথা বলা হচ্ছে, এই ট্রান্সশিপমেন্টের যে লভ্যাংশ, এটা অলরেডি নির্ধারণ করে রাখা হয়েছে। এখন সেটা বাংলাদেশ কতটুকু পাবে কি পাবে না, এই প্রশ্নের ভিতরে আমরা ঘুরপাক খাচ্ছি, কিন্তু এটা কিন্তু সেটেল হয়ে আছে ইন্টারন্যাশনালি। এখন আপনার এই যে ট্রান্সশিপমেন্টের কথা বলা হচ্ছে, যে এটা ধরুন বাংলাদেশ তো ভুটানের সাথে বহু আগে থেকে একটা যোগাযোগ চেয়ে আসছে ভারতের উপর দিয়ে, সেটাই তো বাস্তবায়ন হয়নি এখনো। দ্যাটস দ্য বিগিনিং, এটা শুরু হচ্ছে। কেননা এই আগে আমরা ছাড় দিয়ে দিলে পরে ভারত দেবে, সেটা এই কানেক্টিভিটির কারণে দেখেন আপনার এর আগে কিন্তু একটা ট্রান্স এশিয়ান এই চুক্তি হয়েছে 2007 সালে, সেটা আপনার মিয়ানমারকে সহ। পরবর্তী মিয়ানমারের এই সমস্ত বিষয় আসার কারণে ওই চুক্তিটা আস্তে আস্তে এখানে বাংলাদেশ, ভারত, মায়ানমার, তারপরে মালয়েশিয়া, চায়না সবাই ছিল। বেল্ট রোড ইনিশিয়েটিভের তারপরে এটা কিন্তু এই মায়ানমারের এই সমস্যার কারণে তাদের ভূখণ্ড ব্যবহার করতে হবে, প্রত্যেকটা দেশে একটু কমে গেছে। এখন এইটা একটু ছোট পরিসরে এই কানেক্টিভিটিটা বাড়ানোর জন্যেই আপনার এই বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান এই কানেক্টিভিটিটার কারণেই কিন্তু এই আপনার কি বলে ট্রানশিপমেন্টের ব্যবস্থাটা করা হচ্ছে। এখন এটার ক্ষেত্রে আমাদের কতটা লভ্যাংশ আসবে, আমরা এটা কিভাবে ব্যবহার করব, এই দেন দরবার কিন্তু এখন যখন চুক্তি হবে ফাইনালি, তখন কিন্তু এই দেন দরবার বিষয়টা ফাইনালাইজ হবে। কিন্তু এখানে প্রধানমন্ত্রী যে প্রসঙ্গটা তুলেছেন সেটা হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়নের তুলনা। সেখানে ইউরোপীয় ইউনিয়নে এক দেশের মানুষ আরেক দেশ থেকে অবাধে যাতায়াত করতে পারে, কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতের সীমানাই থাকছে, কিন্তু ভারতের জন্য বাংলাদেশের সীমানা থাকছে না। ব্যাপারটা কি তাই হয়ে যাচ্ছে? না, আমাদের এখন প্রত্যেকটা দেশই ভৌগোলিক অবস্থানগত কারণে, নাগরিক চরিত্রের কারণে এক একটা দেশের ক্যারেক্টারিস্টিক এক এক রকম হয়ে থাকে। এখন যদি ইউরোপিয়ানদের মতো আমরা বর্ডার আমরা ব্যবহার করতে পারি, কিন্তু নাগরিক হিসাবে কি আমি ব্যক্তিগতভাবে কি ইউরোপিয়ানদের মতো সেই রকম নাগরিক চরিত্র আমার গড়ে উঠেছে কিনা, সেটাও আমার ব্যক্তিগতভাবে বিবেচনার বিষয় আছে, আমি পার্সোনালি মনে করি। তাহলে কি এই তুলনাটা চলে? আমি সেই আলোচনা করছি না। প্রধানমন্ত্রী যেটা তুলনা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে। এই অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন আপনার এই ট্রেন চলাচল হবে, সেটা দুই দেশের সংযোগ বাড়াবে,
দুই দেশের সংযোগ যখনই বাড়বে স্বাভাবিকভাবেই উৎপাদনমুখিতা বাড়বে, দুই দেশের পারস্পরিক আগ্রহ বাড়বে, অর্থনৈতিক আগ্রহ বৃদ্ধি পাবে, সেইগুলোর মধ্য দিয়ে অর্থনৈতিক একটা প্রবৃদ্ধি হবে। সেই প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা আমাদের ন্যায্যতা প্রাপ্যতা যখন ফাইনালি এই কন্ট্রাক্টটা সাইন হবে, যখন আমরা এই কানেক্টিভিটির বিষয়টা বুঝতে পারবো আরও ভালো মতো, তখন আরও পরিষ্কার হবে, তখন এই বিষয় নিয়ে আরও বিস্তর আলাপ করতে। এখন মাত্র সমঝোতার পর্যায়ে রয়েছে। এটা যখন একদম এলাবোরেটলি সমস্ত কন্ডিশনসগুলো আসবে, এইগুলো আলাপ আলোচনা, কানেক্টিভিটি, কে কোন দেশে যেতে পারবে, বাংলাদেশের রেল ভুটানে কিভাবে যাবে, কিংবা নেপালে আমরা কিভাবে কানেক্ট করব, এইগুলো সমস্ত কিছুই কিন্তু তখন আলোচনার ভিতরে উঠে আসবে এবং তখনই সেটা ফাইনালাইজ হবে। এবং এইটা ফাইনালাইজ হওয়ার মধ্য দিয়েই কিন্তু আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় অনেকেই বিগত দিনে বিভিন্নভাবে সন্দেহ করার পরেও কিন্তু এই ব্যবস্থাপনার ভিতর দিয়েই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা কথা বলি, আমাদের যেই ট্রেড ডেফিসিটের কথা বলা হয়, টু বি অনেস্ট ট্রেড ডেফিসিট তো আসেই, সে প্রসঙ্গে একটু পরে আসি। তার আগে রুমিন ফারহান আপনার কাছে আসতে চাই। এটা আসলে ট্রানজিট নয়, এটা আসলে আঞ্চলিক যোগাযোগের একটা ব্যবস্থা এবং এর মাধ্যমে বাংলাদেশেরও সমভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে, যেটা একটু আগে জনাব জর্জ বলছিলেন। আপনার কি মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, ভারত যে ভদ্রতা করে একটা চুক্তি বা এমওইউ যেটাই বলেন সেটাতে বাংলাদেশ সরকারের সঙ্গে সই করেছে, এটাই তো অনেক বিরাট ব্যাপার। মানে ভারত যদি মনে করত যে তারা এরকম কিছুই করবে না, তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে, সেখানেও এই সরকার খুব বেশি কিছু বলবার মতন অবস্থায় আছে বলে মনে করি না। তার বেশ কিছু কারণ আছে। 1972 সালে ভারতের সাথে আমাদের নৌ ট্রানজিটটা একটা চুক্তি হয় এবং নৌ পথ বাংলাদেশের তারা ব্যবহার করে। এরপরে 2010 সাল আবারও সেই আওয়ামী লীগ সরকার, 72-এ আওয়ামী লীগ, 2010 সালে আওয়ামী লীগ, 2010 সালে তারা বাংলাদেশের সড়ক ব্যবহার করবার একটা ট্রানজিটের চুক্তি করে ভারতের সাথে। 2018-তে তারা মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দেয় ভারতকে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই 18 এবং 10-এ যে চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলো হবার আগে বাংলাদেশ সরকার তার মানুষকে খুব স্পষ্ট ভাষায় বলেছিল আমরা আর্থিকভাবে বিরাট লাভবান হব। বিশেষ করে 2018 সালে চুক্তির পরে তো এই কথা আমরা হরদম শুনেছি যে আমরা ভীষণ রকমভাবে লাভবান হব, এবং সেই লাভবানের যে হিসাব আমরা দেখতে পাচ্ছি কাগজে কলমে, সেটা হচ্ছে প্রতি টন 300 টাকা। $500 মিলিয়ন কথা তখন বলা হয়েছিল। $500 মিলিয়ন তো দূরেই থাকুক, এটা মাত্র প্রতি টন 300 টাকা, এবং আদৌ কতটুকু লাভ হচ্ছে, আদৌ কোনো টাকা বাংলাদেশ পাচ্ছে কি পাচ্ছে না, এই বিষয়গুলো খুব স্পষ্ট না। এখানে আমরা তিনজনই আইনজীবী আছি। বাংলাদেশের যে সংবিধান, সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় ছাড়া বিদেশের সঙ্গে যেই চুক্তিগুলো হবে, সেই চুক্তিগুলো প্রকাশ করার দায়িত্ব সরকারের। সরকার সেটা সংসদে উপস্থাপন করবে এবং সেই সংসদের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক এই বিষয়টা জানবে। হয়নি, এটা একটা এমওইউ মাত্র। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম এটা এমওইউ। 2010-এ তো চুক্তি হয়েছিল সড়ক ব্যবহারের, সেটার কোনো কপি কি সংসদে উপস্থাপিত হয়েছিল? 18 সালে তো হয়েছিল দুটো বন্দর ব্যবহারের, সেটা কি কোনো চুক্তি কি আমরা দেখেছিলাম? এসেছিল কি সামনে? আসে নাই। মুশকিলটা হচ্ছে কি, এত ধোঁয়াশাপূর্ণ, আমরা আসলে জানি না যে এই যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স, সোজা কথা সেভেন সিস্টার্সে তারা তাদের পণ্য নিয়ে যাবে, সেই রেলপথের মেনটেনেন্সটা কিভাবে হবে? এক, দুই হচ্ছে এতদিন তো বাংলাদেশ দুটো রুটে তারা পণ্য ব্যবহার করতে পারতো, এবং যেটা সোহরাব ভাই বলছিলেন যে বাংলাদেশি চালক চালিয়ে নিয়ে যেতেন বাংলাদেশ ভূখণ্ডটা, আবার ওখানে গিয়ে সেভেন সিস্টার্সে গিয়ে ভারতীয় চালক, ভারতীয় ইঞ্জিন ব্যবহার করতেন। কিন্তু এখন যেটা হবে, ভারত থেকে ভারতের চালক পুরোটা নিয়ে সেভেন সিস্টার্সে গন্তব্যে পৌঁছে দেবেন মাল হিসেবে কি কি যাবে, সেটার কি ইন্সপেকশনের কোনো ব্যবস্থা আছে? কারণ বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন এখানে বিরাটভাবে জড়িত। সুতরাং ওখানে আপনি কি নিয়ে যাচ্ছেন? সেভেন সিস্টার্সে আতঙ্কবাদীদের কথা আমরা প্রায়ই শুনি, সেখানে আপনি তাদেরকে দমন করবার জন্য কিংবা তাদের সাথে কোনো রকমের কোনো সংঘাত, উই ডু নট নো বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আপনি আসলে কি পার করবেন, সেটার বিষয়ে কি এমওইউ বলেন বা যেটাই বলেন, অস্ত্রশস্ত্র যদি নিয়ে যায় তাহলে অসুবিধা কি? বাংলাদেশের ভূখণ্ডের নিরাপত্তা এখানে হুমকির মুখে পড়বে। কারণ যেহেতু ক্ল্যারিটি নাই, যেহেতু বিষয়টা পরিষ্কার না, আমরা জানি না কি নেবে। তিন হচ্ছে, এই যে আমরা আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দিব, এর বিনিময়ে আমরা ভারতের সঙ্গে কি বার্গেইনে যাচ্ছি, কি বার্গেইন টুল ইউজ করছি। আপনি একটা কথা খুব সঠিকভাবে বলেছেন, নেপাল এবং ভুটানের সঙ্গে সেই 1976 আর 1984 সালে দুটো
চুক্তি হয়েছিল, যেটা বলে বাংলাদেশ থেকে সরাসরি নেপাল ভুটানে যাওয়ার রাস্তা ব্যবহার করার কথা ছিল। ভারত তো তার ভূখণ্ড ব্যবহার করতে দেয় নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন বা আমি প্রশ্ন করতে পারি, আমরা কি অস্ত্রশস্ত্র নিয়ে যেতাম নেপাল বা ভুটানে? তাই না? তো সুতরাং আপনি আপনার নিজের ভূখণ্ডের নিরাপত্তার ব্যাপারে শতভাগ রিজিড, কিন্তু আপনি কানেক্টিভিটির নামে, মানে নতুন করে যোগাযোগ স্থাপনের নামে, ট্রানজিটের নামে, ট্রান্সশিপমেন্টের নামে আপনি আরেকটা দেশের ভূখণ্ড যখন খুশি যেভাবে খুশি ব্যবহার করতে চাচ্ছেন। এবং দুঃখজনক হচ্ছে, আপনি চাইতেই পারেন, আমি ভারতের কথা বলছি, ভারত চাইতেই পারে, কিন্তু আমার দেশের সরকার এতটা নতজানু কেন হবে সে ভারতকে সকল কিছু, তার হাতে তো সে কোনো বার্গেইনের কিছু রাখছে না। আপনার মনে থাকবে 2011 সালে 2010 সালে যখন সড়ক চুক্তিটা হয়, তার আগে আগে প্রধানমন্ত্রী বলেছিল যে তিস্তার পানি না দিলে আমরা ট্রানজিট দেব না, কারণ তখন পর্যন্ত বাংলাদেশে একটা ভোটে নির্বাচিত সরকার ছিল যারা অ্যাটলিস্ট বার্গেইনের কথাটা বলার মানে বলতে পেরেছিল। এরপরে তো আর আমরা সেই আওয়াজই দেখলাম না। সড়ক গেল, নৌ গেল, বন্দর গেল, রেল গেল। এই ইস্যু নিয়ে কোনো কথা বলছে? কারণ নতুন আন্দোলন কর্মসূচি তো কেবল বেগম জিয়ার মুক্তির জন্য। বিএনপি কথা বলছে নাকি বলছে না সেটা আমি জানি না, কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং রাজনৈতিক একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার আওয়াজ তো দিবই। আমার যেটুকু সাধ্য সেইটুকু আওয়াজ আমি তুলবই। কোন দল কি বলছে না বলছে আমি জানি না। তবে আপনি যে কথাটি বলছিলেন তিস্তার কথা, ধরুন যেই কথাটি 2010 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পেরেছিলেন, সেটা কিন্তু আমরা পরবর্তীতে 14 পরে 18 বা আজকে 24 এসে সেই আওয়াজটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। বিকজ এখন গভর্নমেন্টের মূল বার্গেইনিং এর জায়গাটাই হচ্ছে আমাকে ক্ষমতায় রেখে তারপরে বাংলাদেশের ভূখণ্ড বলো, সড়ক বলো, নৌ বলো, রেল বলো, বন্দর বলো, যা ব্যবহার করা দরকার ব্যবহার করতে পারো। আমি আরেকটা কথা, তিস্তার চেয়েও যে বিষয়টা আমার কাছে ভয়াবহ মনে হয় সেটা আমি একটু বলতে চাই। তিস্তার চেয়েও ভয়াবহ, তিস্তার জায়গায় আসবো। আমি একটু পরের অংশে আসি, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। তার আগে জনাব জর্জের কাছে একটু শুনে নেব। দর্শক একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। জনাব জর্জ, আপনার কাছে ফিরে আসি। শেষ যে কথাটা একটু আগে রুমিন ফারহানা বললেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য যেহেতু ভোট আওয়ামী লীগ সেভাবে করতে পারছে না, তাই ভারত যে শর্ত দিচ্ছে তাতে আওয়ামী লীগ রাজি হচ্ছে, তাতে অন্য দেশে ট্রানজিট পাক বা না পাক বা তিস্তার পানি মিলুক বা না মিলুক, ভারত যা চাইছে সেটি আসলে আওয়ামী লীগ এই মুহূর্তে দিতে বাধ্য। এই ব্যাপারে আপনি কি বলেন? এই ঠিক পার্টিকুলারলি ঠিক এই কথাটাই শুধু আজকে এই মুহূর্তে রুমিন ফারহানা যে বলছেন তা না, গত 14 বছর ঠিক এই বিষয়টার উপরে এবং একই স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে কথাটা বলছেন। এবং আমি শিওর রুমিন ফারহানা এই কথাটা আমার জন্য বলছেন না, এই কথাটা উনি দেশের মানুষকে বলার জন্য বলছেন। এবং দেশের মানুষ ওনাদের এই গত 14-15 বছর ঠিক এই একই কথা বলাটা কতটা গ্রহণ করেছে, এটা যদি ওনারা দল হিসাবে অনুধাবন না করতে পারেন, সেটা আওয়ামী লীগের কিছুই করার নেই বা আমারও এই বিষয়ে কিছু বলার নেই। এখন এই একই কথা বলতে বলতে হঠাৎ করে আমরা শুনেছিলাম যে ভারতীয় সমস্ত পণ্য বর্জন করে ফেলবেন। ওনাদের একজন আবাসিক নেতা আছেন, সব সময় ঘরের ভেতর থেকে বিবৃতি দেন, উনি দিয়ে বসলেন ভারতীয় পণ্য বর্জন করেন, দেশের 16 কোটি মানুষ আমাদের সাথে আছে। 2 দিন পরে দেখা গেল কেউ তাদের সাথে নেই, এবং উনি নিজেও ইন্ডিয়ান পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করছেন বাজারে। তো বোঝাই যাচ্ছে যে ওনাদের এই কথাগুলো শুধু কথার কথা মাত্র, আর এইগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো আসর ফেলে না। ভারত বিরোধী এই কথাবার্তা একটা বিপক্ষ রাজনৈতিক দল টানা ক্রমাগতভাবে বলে আস্তে আস্তে এদেশের মানুষ বুঝে ফেলেছে যে এটা একটা মাত্র শুধুমাত্র রাজনৈতিক বাজওয়ার্ড ছাড়া আর কিছুই নয়। যার জন্য এই বিষয়গুলো আর কোনো কিছু নির্ভর করে না কারোর কথার উপরে। রুমিন ফারহানা আতঙ্কবাদের কথা বলেছেন, নিরাপত্তার সমস্যা, আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া, এই কথার সূত্র ধরে আমি একটা কথা বলি যে আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ, ভারতের সেইগুলো আপনার এক্সপোর্ট করা, সেগুলো পাচার করা, এইগুলোর ক্ষেত্রে এখন বিদেশে পলাতক একজন আসামি জনাব তারেক রহমান ছিল খুব সিদ্ধহস্ত ব্যক্তি। 10 ট্রাক অস্ত্র ইন্ডিয়ায় পাচার করে সেইখানে বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে কিভাবে ওখানে সন্ত্রাসবাদ চালু করা যায় সে বিষয়ে বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ সবাই খুব ভালো মতো জানেন। নিরাপত্তার বিষয় যেটা বলা হচ্ছে, আমরা তো অবশ্যই স্ক্রিনিং করেই সেগুলো আনা হবে, এবং চুক্তিটা যখন হবে তখন স্পেসিফিক এই বিষয়গুলো কিন্তু সে চুক্তি হওয়ার আগেই তো রেল লাইন কিভাবে ট্রেন চলাচল শুরু হয়ে যাচ্ছে, সেটা পরীক্ষামূলকভাবে, যে এটা পরীক্ষামূলকভাবে চলাচলের পরে যখন ফাইনালি চলবে তার আগে মেইনটেনেন্স কিভাবে হবে, এর কস্ট কিভাবে মিনিমাইজ হবে, কে এটা গ্রহণ করবে, কতটা লভ্যাংশ কে পাবে, তখন সমস্ত ডিটেলস ওই চুক্তিতে আসবে। রুমিন ফারহানা
বলেছেন যে আসলে সমস্ত চুক্তি তো সবসময় চোখের সামনে আসে না, সেটা আসলে অনেক সময় ঠিক। আমি বলি যে অনেক সময় অনেক চুক্তি হয়তো আমরা চোখের সামনে দেখতে পাই না, কিন্তু সেটা দেখার ক্ষেত্রে যদি আমরা এই চুক্তি কিভাবে হচ্ছে আমরা যদি পার্সোনালি কিংবা সংবাদপত্র যারা আছে তারা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ডিটেলসটা চায়, অবশ্যই তারা পেতে পারে। সব বিষয়ে যে সবসময় সংসদে আলোচনা করেই কনফার্ম করতে হবে, সংসদে অবশ্যই আলোচনা হয়। ইন ডিটেল আলোচনার ক্ষেত্রে হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু এইগুলো ডিটেলস কিন্তু সবার কাছে যায়। যাওয়ার পরেও প্রত্যেকটা মানুষ বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ে নিজের জায়গা থেকে এক এক রকম ব্যাখ্যা প্রদান করেন। সেই ব্যাখ্যাটা প্রদান করার ক্ষেত্রে রমিন ফারহানা আজকে তার জায়গায় বসে উনি এটার একরকম ব্যাখ্যা দিচ্ছেন, আমি একরকম ব্যাখ্যা দিচ্ছি, সোহরাব ভাই তার জায়গা থেকে একরকম বলবেন। এই সব বলার ক্ষেত্রে আমাদের দেশের ইন্টারেস্টটা, আমরা তিনজনই চাই যে আমাদের দেশের ইন্টারেস্টটা যেন আফোর্ড থাকে। সেই ইন্টারেস্টটা আফোর্ড রাখার ক্ষেত্রে সেই সমস্ত আমাদের কন্ট্রাক্টগুলো কিভাবে হবে, হওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু আমাদের স্বার্থ সিদ্ধ করতে পারি, কতটা আমরা এগিয়ে যেতে পারি, সেই বিষয় নিয়ে আমাদের মনে হয় প্রপোজালস আলাপ আলোচনা চলতে পারে। কিন্তু এই যে প্রসঙ্গটা একটু আগেই রুমিন ফারহানা তুলেছেন যে আমরা তো একের পর এক স্থল ট্রানজিট বলুন, সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ বলুন, এখন রেল ট্রানজিট বলুন দিয়ে চলেছি, কিন্তু এর পাশাপাশি তিস্তার পানি চেয়েও পাচ্ছি না, নেপাল ভুটানের ট্রানজিট এত বছর ধরে চেয়েও পাচ্ছি না। এর ব্যাখ্যা কি? এইটার অবশ্যই একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে। এই কারণে পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন। 1976 সাল কিংবা 86 সালের দুনিয়া আর এখনকার পৃথিবী সম্পূর্ণভাবেই আলাদা। এখন এই পৃথিবীতে একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, প্রত্যেকের সাথে প্রত্যেকেই কোনো না কোনোভাবে কানেক্টেড। এই কানেক্টিভিটিটা বাড়ানোর জন্যেই প্রত্যেকটা দেশ এখন নিজের প্রয়োজনেই এইগুলোকে উন্মুক্ত করে দিচ্ছে ধীরে ধীরে। সেই সময়টা এসে গেছে। কিন্তু ভারত তো করছে না, কেবল আমরাই করছি। আমরা শুধু পার্শ্ববর্তী দেশ না, আমি সমস্ত জায়গায় বলছি, ইন্ডিয়ার সাথে আমাদের যে কানেক্টিভিটি কন্ট্রাক্টটা হতে যাচ্ছে, এই কন্ট্রাক্টটার ভেতরে নেপাল ভুটানের বিষয়টা অবশ্যই উঠে আসবে। এবং তাহলে আমরা পারতাম না পরীক্ষামূলকভাবে একটু নেপালে যেতে বা ভুটানে যেতে? এই কন্ট্রাক্টটা যখন হবে তখনই অবশ্যই একটা ডিটেলস আলোচনায় আসবে যে আমরা আমাদের ব্যবস্থাপনায় নেপাল ভুটানের সাথে আমাদের কানেক্টিভিটি কিভাবে বাড়াতে পারি। মানে শুধু ভারত কেন পরীক্ষামূলকভাবে আমাদের উপর দিয়ে যেতে পারবে, আমরা কেন সেই সময় একই সুযোগটা পাবো না? এখনো আমাদের যে সমঝোতা স্মারক হচ্ছে, আমি এখনই বলেছি, এটা শুধু ট্রানজিট না, এটা একটা কানেক্টিভিটি। যখনই এটা কনফার্মেশনে যাবে তখন কে জানে ভারত এখানে পরীক্ষামূলক চালানোর 7 দিন পরে আমরাও চালাতে পারি। সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে আমাদের কানেক্টিভিটির যেই কন্ট্রাক্টটা হতে যাচ্ছে এর সাথে আর কি কি ক্লজগুলো আছে। এখনও এত ডিটেলস কোনো কিছু আসেনি, শুধুমাত্র এই কানেক্টিভিটির কথাটাই উঠে এসেছে। তারপরে তিস্তার কথাটা বলছেন, হ্যাঁ এখানে ইনডিসক্রিমিনেশন তো হচ্ছেই, না হওয়ার তো কিচ্ছু নেই, কিন্তু এই 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 বৈষম্য কি এই 2, 4, 5 বছর 10 বছর ধরেই হচ্ছে, না গত 50 বছর ধরেই সমানভাবে এই পানি কেন্দ্রিক সমস্যাটা আমাদের রয়ে গেছে? এর কারণ হচ্ছে এই নদীর উৎপত্তি স্থল এবং এই নদীর যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতির মাঝখানে ইভেন আমি যতদূর জেনেছি পশ্চিমবঙ্গ এখন ঠিকমতো তিস্তার পানি পাচ্ছে না, কেননা এই নদীর উৎপত্তি সিকিম থেকে আসার পথে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পানি ঠিকমতো আসছে না, যার ফলে এর ব্যবস্থাপনার ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা শক্ত ভূমিকা নিতে যাচ্ছে। এই ক্ষেত্রে হয়তো তাদের দেশের ভিতরে অভ্যন্তরীণ জায়গায় কিছু কিছু কথাবার্তা যা আমরা শুনছি, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। তবে এইটা আরও উন্নতকরণের ক্ষেত্রে চাইনিজরা আমাদের একটা প্রপোজাল দিয়েছিল, সেই প্রপোজালের পরে ইন্ডিয়ানরাও আমাদের একটা প্রপোজাল দিয়েছে। এখন যেই প্রপোজালটা বেটার হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বেটার হলে আমরা সেটা গ্রহণ করে অবশ্যই তিস্তার সমস্যাটা ধীরে ধীরে কাটিয়ে ওঠার জন্য আমরা সবাই সর্বোচ্চ। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা বলে, আমরা অন্তত এই সমস্ত জায়গায় তাদেরকে প্রেশার ক্রিয়েট করছি, বার্গেন করছি, কথাবার্তা বলছি যে পানি আপনারা আজকে দিচ্ছেন না, দিতে হবে, এইভাবে করতে হবে। বেগম খালেদা জিয়া তো ইন্ডিয়াতে যাওয়ার পরে, এই দেশে ফিরে আসার পরে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, উনি তো বলেইছিলেন যে আমি তো পানির কথা বলতে ভুলেই গেছি। জি। তো বাংলাদেশ আওয়ামী লীগ সেই জায়গা থেকে বিশ্বের অন্যান্য জায়গায় যে সমস্ত দেশের সাথে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, সেইটা জায়গায় কথাবার্তা বলা, প্রেশার ক্রিয়েট করা, সেইখানে আমরা আমাদের জায়গা থেকে একদম ঠিক জায়গায় ফোকাসিংটা রেখে দিয়েছি। জি, রুমিন ফারহানা, আপনার কাছে ফিরে আসি। আগের অংশে একটা কথা বোধহয় যোগ করতে চাচ্ছিলেন যে তিস্তার চেয়েও বড় কোনো সমস্যা, সেখানে আসতে পারেন। এর পাশাপাশি আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বিএনপির সময় এই বিষয়ে আসলে সেভাবে কথাই হয়নি, আওয়ামী লীগ অন্তত চাপ প্রয়োগ করতে পারছে, এটা তাদের সাফল্য। আমার ভাই অনেকগুলো কথা বলেছেন। উনি বলেছেন উনি বলেছেন আমরা একই কথা দীর্ঘ সময় ধরে বলে যাচ্ছি এবং দেশের মানুষ আসলে এই কথাগুলো কিভাবে নেয়। এটার দুটো উত্তর আছে। এক হচ্ছে বাস্তবতা তো পাল্টায় নাই, বাস্তবতা যা ছিল বাস্তবতা তাই আছে, সুতরাং আমাদের কথা কেন পাল্টাবে। আর দুই হচ্ছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে সবচেয়ে চমৎকার উক্তি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে।
এবং এটার প্রেক্ষিতে ওনার কাছে যখন পাল্টা প্রশ্ন এসছে সাংবাদিকদের মহল থেকে, উনি বলেছেন আমার অত চাওয়া টাওয়ার অভ্যাস নাই, আমি দিতে পছন্দ করি। ভালো কথা। উনি যদি ওনার ব্যক্তিগত জিনিসপত্র দিতেন, ওনার নিজস্ব জিনিস, আমাদের বলবার কিছু ছিল না, খুবই ভালো কথা, চমৎকার, দেওয়ার অভ্যাস খুব ভালো জিনিস। কিন্তু যেখানে বাংলাদেশের মানুষের স্বার্থ জড়িত, সেখানে কেবল দিয়েই গেলাম। বিনিময়ে আমার ভাই বলছিলেন যে আমরা তো একটা বার্গেনটা করতে পারি। আচ্ছা দেখি বার্গেন করে আমরা কি পেলাম। বার্গেন করে এভরি অল্টারনেট ডে আমরা খবর পাই বিএসএফ এর গুলিতে বাংলাদেশের কোনো না কোনো নাগরিক নিহত হয়েছে। বার্গেন করে আমরা দেখলাম যে ভারত সরকারের সঙ্গে বর্ডারে আমাদের চুক্তি হয়েছে কোনো লেথাল ওয়েপন ইউজ করবে না, মরণাস্ত্র ব্যবহার করা হবে না। সকাল বিকাল মরণাস্ত্র ব্যবহার করে। আমাদের প্রতিবাদ স্বরূপ একটা চিঠি পাঠানো ছাড়া বিজিবির তরফ থেকে আর কোনো টু শব্দও আমরা শুনি না। আচ্ছা বার্গেন করে আমরা আর কি পেলাম? বার্গেন করে আমরা পেলাম তিস্তার এক ফোঁটা পানিও বাংলাদেশে আসে নাই, মানে দেবে না, ভারত দেবে না। বেসিন বেসড চুক্তি তো দূরেই থাক, ওইটা বাদই দিলাম। টোটাল পানির মধ্যে বেসিন বেস মানে টোটাল পানি কতটা, তার কতটুকু অংশ ভারত পাবে, কতটুকু অংশ বাংলাদেশ পাবে। বলছিলেন যে পশ্চিমবঙ্গ নিজেই পাচ্ছে না, বাংলাদেশকে কিভাবে দেবে? এটা তো আমার দেখার বিষয় না পশ্চিমবঙ্গ পাবে না তার আগে আরো উজানে পানি সিকিম নিয়ে গেছে, এটা তো ভাই আমার দেখার বিষয় না। আমার বেসিন বেসড চুক্তি হবে, আমার যদি 25% পানি পাওনা হয়, আমি 25, আন্তর্জাতিক আইন কি বলে সেই আইন অনুযায়ী বেসিন বেসডে আমি যতটুকু পার্সেন্টেজ পাওয়ার আমি ততটুকু, সেই বেসিন বেসড চুক্তি তো বাদই দিলাম, কোন রকম চুক্তি এখন পর্যন্ত হয় নাই, উল্টা ফেনী নদীর পানি আমরা দিয়ে আসছি। আচ্ছা আমরা আর কি পেলাম? আমরা পেলাম আমেরিকার মেক্সিকো, আপনার মনে থাকবে ট্রাম্প যাতা বলতো মেক্সিকোর ব্যাপারে, সেই আমেরিকার মেক্সিকোর মধ্যে বোধহয় কাঁটাতারের বেড়া আছে, কারণ মেক্সিকোর লোকজন দুদিন পর পর আমেরিকার ভিতর গিয়ে ঢুকে। আর বাংলাদেশের ভারতের যাদের সম্পর্ক কিনা এত চমৎকার বলে এই সরকার দাবি করে, সেখানেও কাঁটাতারের বেড়া আছে। শুধু কাঁটাতারের বেড়া দিয়েই ক্ষান্ত না, ওখানে লাশ ঝুলিয়ে, বাংলাদেশি নাগরিক ফেলানির কথা বলছি, লাশ ঝুলিয়ে, মানে পৌঁছেও না, ভারত আমাদের পৌঁছেও না। এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশ একটা ছোট দেশ, ভারত এত বড় দেশ, পুষবে কেন? পৌঁছে। গৌরগোবিন্দ নেপালের এক সাধারণ নাগরিক, তাকে হত্যার পরে বিএসএফ এর গুলিতে গৌরগোবিন্দ মারা যাওয়ার পরে অজিত দোভালকে ক্ষমা চাইতে হয়েছিল। বাংলাদেশ সরকারের তো সেই স্ট্যান্ড নেওয়ার শক্তিই নাই। কারণ আমি বলছি না, এই যে আপনি প্রশ্নটা করলেন, আমার ভাই বললেন যে গত কয়েক বছর ধরে আমরা বলেই যাচ্ছি ভারতের সাথে সরকার বার্গেন করবে কি করে, কারণ বার্গেনের একটাই টুল, সেটা হচ্ছে আমাকে ক্ষমতায় রাখো। আমি বলি নাই, আমরা বলছি না, স্বয়ং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন ভারত পাশে ছিল বলেই 14, 18, 24-এ আমরা ক্ষমতায় থাকতে পেরেছি। তিনি বলছেন দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে। এগুলো তো ভাই আমাদের কথা না, এগুলো ওনাদের দলের সাধারণ সম্পাদক, সেকেন্ড ম্যান শুধু না, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান, কারণ এত বছর ধরে সাধারণ সম্পাদকের পদে উনি আছেন, এটা ওনার মুখের কথা। তো ওনারাই তো স্বীকার করছেন ভারতের কারণে ওনারা আছেন। যখন জিজ্ঞেস করা হয় তখন তারা বলেন যে জনসভায় এমন অনেক কথাই বলা হয় যেগুলো আসলে অত রাজনৈতিক গুরুত্ব বহন করে না। বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যাপারে না সাধারণ মানুষের একটা পারসেপশন আছে, দ্যাট পারসেপশন ইজন্ট ভেরি গুড। আমি আর এটা মানে অন এয়ার বলতে চাচ্ছি না কি পারসেপশন, তবে এই ধরনের কথাগুলো বলে না বিষয়টা আরো খেলো হয়ে যায়। একই তো মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে, মনে করে টাউট এগুলো, আরো এগুলো বলে আরো হাবিজাবি করে। তো যাই হোক, ওনার কথা কিন্তু গুরুত্বপূর্ণ, ওনার কথা ইনিশিয়াল আমাদের অনেক রকম অনুভূতি হয়, হাসি টাসি যাই করি, কিন্তু কথা গুরুত্বপূর্ণ। মনে আছে আমাদের 28 অক্টোবরের আগে উনি বলেছিল শাপলা চত্বরের মতন অবস্থা করে দিব, আমরা তখন কিন্তু খুব লাইটলি নিয়েছিলাম কথাটা। 28 অক্টোবর বিএনপির সমাবেশে যেভাবে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, যেভাবে টিয়ার শেল মারা হয়েছে, শাপলা চত্বরের চেয়ে কোনো অংশে কম ছিল না, খালি লেথাল ওয়েপন ইউজ করে নাই, বা তার চেয়ে কোনো অংশে কম ছিল না পরিস্থিতি ভয়াবহতা। সুতরাং উনি যা বলেন, উনি যে একেবারে কথার কথা বলেন, বাদ কি বাদ বলেন, ব্যাপারটা সেরকম না। বুঝে শুনে উনি যা বলেন সত্যই বলেন। ঠিক সেই সত্যের মতোই তিনি বলেছেন আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার। সুতরাং দিল্লির, আচ্ছা আমি যদি সাধারণ সম্পাদকের কথা বলছেন মেঠো বক্তৃতা, আমি সরিয়ে রাখি, পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশের হাই কমিশনার ছিলেন ভারতের।
ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ম্যান, তিনি তার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কি বলেছেন ভারত ছিল বলেই পিটার হাসকে লেজ গুটিয়ে চলে যেতে হয়েছে। এর আগে আমরা দেখছিলাম মার্কিন রাষ্ট্রদূত তিনি বিএনপির অমুক নেতা তমুক নেতার বাড়িতে ডিনার খেয়ে লাঞ্চ খেয়ে বেড়াচ্ছিলেন। ভারত শক্ত হাতে 2+2 বৈঠকের পরপরই ভারত শক্ত হাতে বিষয়টি হ্যান্ডেল করে এবং পিটার হাসকে বা আমেরিকাকে তার অবস্থান পরিবর্তন করতে হয়। তো এইগুলো এত খোলামেলা, এত এক্সপ্লিসিট আলাপ হয়েছে না এগুলো নিয়ে, যে এটা আসলে বলবার জন্য আমার মতন রাজনৈতিক কর্মীর দিকে তাকিয়ে থাকবার দরকার নেই। আওয়ামী লীগের ভেতর থেকে আওয়াজ এসছে, ভারতের তরফ থেকেও আমি বলবো পিনাক রঞ্জন বিষয়গুলো খুব পরিষ্কার করেছেন। ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার কাছে ফিরে আসি। প্রশ্ন হচ্ছে, এই যে ট্রানজিট চুক্তি বলুন বা এখানে স্থানীয় যোগাযোগের কথা যেটা এতক্ষণ ধরে জনাব জর্জ বলছিলেন, এর ফলে বাংলাদেশে ভারত এবং চীনের যে ভারসাম্যের কথা সবসময় বলা হয়, সেটা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? চীনের সফর আছে সামনে, প্রধানমন্ত্রীর চীনের একজন ঊর্ধ্বতন নেতাও এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন। এসবের মাধ্যমে বিশেষ করে যেভাবে বাংলাদেশ ভারতের দাবিগুলো পূরণ করেছে এখন পর্যন্ত, এতে আসলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের অবস্থাটা কি দাঁড়াবে? ধন্যবাদ। আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটু এই জর্জ ভাই এবং রুমিনাপার বক্তব্যের সূত্র ধরে যেটা বলতে চাই, ভারত যে শুধু আমাদের পৃথিবীর এমন বাংলাদেশ ছাড়া বোধহয় অন্য দেশ পাওয়া যাবে না যে প্রধান দুই রাজনৈতিক দল সব বিষয়ে দ্বিমত করবে। আওয়ামী লীগ যা বলবে, আওয়ামী লীগ যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, বিএনপি বলবে পশ্চিম দিকে ওঠে। আওয়ামী লীগ বিএনপি যদি বলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, আওয়ামী লীগ বলবে না পূর্ব দিকে অস্ত যায়। আমাদের বিভক্তিটা এত প্রকট। এবং রবীন্দ্রনাথ বলছে যে ভোটের রাজনীতি, কী বলে, ভোটারবিহীন সংসদ, রাজনৈতিক মতৈক্য, আর কী বলে, জনগণ যে নির্বাচনে ভোট দেয়নি, এসব ঠিক আছে। এসব অভিযোগ অসত্য নয়, কিন্তু তার চেয়েও বেশি সত্য হচ্ছে যে আমরা কোনো ব্যাপারে একমত হতে পারি না। এমন যদি হতো, সংসদে একটা বিরোধী দল আছে, প্রধানমন্ত্রী যাওয়ার আগে যদি বিরোধী দলের সাথে কথা বলতেন যে আমি ভারতের সফর যাচ্ছি, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হচ্ছে, বিএনপির সাথে আলোচনা নাই করলো, বিএনপি সংসদে নেই, নির্বাচনে আসে না, কিন্তু তারা কি আলোচনা করছেন? অতীতেও এরকম দৃষ্টান্ত নেই। যে কোনো বিষয়ে আবার বলবো যে বিএনপির যে অবস্থান, অন্তত 2001 থেকে 2006 তারা মনে করেছিল যে ভারতের সাথে কোনো সম্পর্কই দরকার নেই। এই যে একেবারে চরম বিরোধিতা এবং যে কোনো ব্যাপারে ভারতকে বিপদে ফেলা, এই নীতিও যেমন কোনোভাবে জাতীয় স্বার্থ রক্ষা করে না, তেমনি সব ব্যাপারে ভারতের সঙ্গে একমত হওয়া বা ভারতের দাবি মেনে নেওয়া, সেটাও জাতীয় স্বার্থ রক্ষা করে না। সুতরাং আমাদের দুই প্রধান দল দেশের স্বার্থের চেয়ে দেশের জাতীয় স্বার্থের চেয়ে রাজনৈতিক স্বার্থ, দলীয় স্বার্থ, সংকীর্ণ স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছেন। আজকে ধরেন বিএনপিও নিশ্চয়ই প্রতিবাদ করবেন যে তিস্তার চুক্তি যদি নবায়ন না হয়, তিস্তা না, গঙ্গা চুক্তি। কিন্তু এই গঙ্গা চুক্তি যখন হয়েছিল, বিএনপি কিন্তু কি বলে একবারে সরাসরি বিরোধিতা করেছিল। এরকম হবে কেন? এমনকি আওয়ামী লীগ যখন বিএনপির বিরুদ্ধে রাজনীতি করে, তখন সেই সাপটা যেটা জিয়াউর রহমানের সময় সই হয়েছিল, যে জিয়াউর রহমান তো সব ভারতকে দিয়ে আসছে। তো বাংলাদেশের রাজনৈতিক যারা ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতায় আছেন, তারা যখন এরকম অবস্থান নেয়, তো ভারত কেন? যে কোনো দেশেই এই সুবিধাটা নেবে। আমি তো মনে করি যে আমাদের রাজনৈতিক বিভক্তির কারণে, আমাদের পারস্পরিক খেয়ের কারণেই ভারত এই সুবিধাটা বেশি নিচ্ছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর, সামরিক অসামরিক, যে সরকার ক্ষমতায় আছে, বিভক্তি যতটুকুই থাক, তার এখানে দায়িত্ব নেই দেশের স্বার্থ রক্ষার? অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব তো পালন করতে পারবে না যখন দেখবে যে দেশের একটি জনগোষ্ঠী এই সরকারকে, অর্ধেক অংশ বা তার বেশি বা তার কম, তারা এই সরকারের সঙ্গে নেই। তাহলে তো আমার যে প্রতিপক্ষ অর্থাৎ ভারত অথবা চীন, তারা তো সুবিধা পাবে। তারা তো বলবে যে আমি যেটা বলবো সেটা শুনতে বাধ্য হবে, কারণ তার সঙ্গে তো সমগ্র জাতি নেই। কিন্তু আপনি এই ভারতে দেখুন, কংগ্রেস এবং বিজেপি যে কোনো বিষয়ে পরস্পর বিরোধী অবস্থানে, পার্লামেন্টে তুলকালাম কাণ্ড, কিন্তু
এই সীমান্তে যখন সংঘাত হলো তখন কিন্তু একমত হলো এবং প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রীর সাথে কথা বলতে বাধ্য হলেন। আমাদের তো এই রাজনীতি। গতকালের ছবি দেখেন যে স্পিকার নির্বাচন নিয়ে বিরোধী দল প্রচণ্ড বিক্ষোভ হয়েছে, কিন্তু তারপরও কংগ্রেস নেতা এবং প্রধানমন্ত্রী কিন্তু করমর্দন করেছে। মানে এই যে ন্যূনতম যে সৌজন্যবোধ আমাদের রাজনীতিতে নেই, এটা একটি কারণ। আর যে প্রশ্নটি এনেছেন যে ভারত ও বাংলাদেশ, ভারত চীন, আর যদি বলি এই সরকারের অনেক দুর্বলতা আছে, অনেক ব্যর্থতা আছে অভ্যন্তরীণ রাজনীতিতে, আন্তর্জাতিক ক্ষেত্রেও, কিন্তু এই বৃহৎ শক্তির সঙ্গে একটা এখন পর্যন্ত একটা মোটামুটি ভারসাম্য রক্ষা করে চলেছে। এটি কিন্তু আওয়ামী লীগ সরকারের সাফল্যই বলবো। পরবর্তীকালে পারে কি পারে না, এবং এর পুরো কৃতিত্ব আবার আওয়ামী লীগের তা না, পুরো কৃতিত্ব হচ্ছে ভূ রাজনীতির জটিলতা, ভূ রাজনীতির বাস্তবতা। চীনও বাংলাদেশকে ভারতের হাতে ছেড়ে দেবে না, আবার ভারতও বাংলাদেশকে চীনের হাতে ছেড়ে দেবে না, এবং যুক্তরাষ্ট্রও দেবে না। এই কারণেই যেটা রুমিনাপা বললেন যে ভারত চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের ব্যাপারে একমত, যে কারণে ওই 28 তারিখের পর আর ভারতীয় মুখপাত্রের অথবা ভারতীয় মার্কিন মুখপাত্রের তো এই তৎপরতা দেখলাম যে শূন্যে চলে গেল। এখন আমরা আমাদের জাতীয় স্বার্থ কীভাবে রক্ষা করব? আর আমরা কি শুধু ভারত থেকে পণ্য আনবো, আমেরিকা থেকে পণ্য আনবো, চীন থেকে পণ্য আনবো, এবং পণ্য কে বেশি দেয় তার সাথে সম্পর্ক, এই পণ্য বেশি আমদানির উপর আমরা বিচার করব যে কার সাথে সম্পর্ক ভালো? যে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, অর্থনৈতিক সক্ষমতা, আমাদের সামাজিক সক্ষমতা, মানব সম্পদের সক্ষমতা, কিন্তু সেদিকে আমাদের নজর নেই। এখন পর্যন্ত ভারতের সাথে যতই ভালো সম্পর্ক হোক, চীন বাংলাদেশের বা আওয়ামী লীগ সরকারের সাথে বৈরী মনোভাব বা খুব অসন্তোষ প্রকাশ করবে বলে মনে হয় না। কারণ দেখুন, প্রধানমন্ত্রী দিল্লি সফর থেকে আসার পরে চীনের একজন মন্ত্রী দেখা করেছেন তার সাথে। মানে এক ধরনের এটা তাদেরই প্রয়োজন যে দরকার, কিন্তু এই সুবিধার এর ভিত্তিতে বাংলাদেশের যে সুবিধা নেয়ার কথা সেখানে আমরা ব্যর্থ হয়েছি বিশেষ করে রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা চীনেরও সহযোগিতা পাইনি, তেমন ভারতেরও পাচ্ছি না। এখন এইখানেই হচ্ছে প্রশ্ন, এইখানে জাতীয় ঐকমত্য থাকবে। এখন যে আচরণ করছে ভারত বা চীন, তার চেয়ে আমি মনে করি তার চেয়ে সমীহ আচরণ করত, তার চেয়ে নমনীয় আচরণ করত, তার চেয়ে 3 বার ভাবতো যে বাংলাদেশের সাথে আমি যে বাংলাদেশের দাবিকে উপেক্ষা করছি আর সেটি কতটা ভালো হবে। এখন তো উভয় পক্ষই আমাকে মনে করে যে বাংলাদেশকে মনে করে যে আমার কিছু মানে বাংলাদেশ থেকে কিছু পাওয়ার নেই, বা বাংলাদেশে যা চাচ্ছে সেটা দেওয়ার নেই, আমি যেটা পাই। এখন আমাদের প্রধান অর্থনৈতিক অংশীদার হচ্ছে চীন, তো তার বিশাল বিনিয়োগ, সে এটা বিনিয়োগটা ছাড়তে চাইবে না। জি। আর ভারতও প্রতিবেশী দেশ, তার সীমান্তের যে ভূ রাজনৈতিক অবস্থার কারণে, আরও যদি বলি যে ভারতের যতগুলো প্রতিবেশী আছে বাংলাদেশের সাথে এখন সুসম্পর্ক, সুতরাং এটিও বাংলাদেশ ভারত হারাতে চাইবে না। কারণ চীনের সাথে, নেপালের সাথে তার বিরোধ আছে, পাকিস্তানের সাথে তো বৈরিতা, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার সাথেও। সুতরাং এক ধরনের আমরা ভৌগোলিকভাবে একটা ভালো জায়গায় ছিলাম, কিন্তু সেটি ব্যবহার করে কতটা জাতীয় স্বার্থ রক্ষা করতে পারি না দলীয় স্বার্থ রক্ষা করি, এই প্রশ্নটাই সামনে এসেছে। এবং মানুষের সামনে যে প্রশ্নগুলো এসেছে প্রধানমন্ত্রী সফরের পর, এই এমইউর পর, জর্জ ভাই বলেছেন যে এমইউ এটি এখনও চুক্তি হয়নি, কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে যে ভারত যা চাচ্ছে বাংলাদেশ সব দিয়ে দিচ্ছে, বা এই সরকার সব দিয়ে দিচ্ছে, বাংলাদেশের যে ন্যায্য দাবি সেটা আমরা আদায় করতে পারছি না। এক্ষেত্রে কিন্তু একটা ঐকমত্য হতে পারে না। নিশ্চয়ই, মানে জনগণ তো চায়, জনগণ তো ঐক্যবদ্ধ যে আমরা আমাদের দাবি আদায় করব। আমার মনে হয় বোঝা গেছে। জনাব জর্জ, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমার এই বিষয়ে আর নতুন করে কোনো কিছু যোগ করার নেই। এটা আসলে
আমরা সবসময় এই একই ধরনের আলোচনার বৃত্তে ঘুরপাক খাচ্ছি। আমরা আশঙ্কা প্রকাশ করি, সেই আশঙ্কা কখনো ঠিক হয়, কখনো বেঠিক হয়। তো আমার মনে হয় যে আমরা এই ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আমরা যে এই সমঝোতা স্মারকটা স্বাক্ষর করেছি, এটা ফুল কন্ট্রাক্টটা যখনই আসবে তখনই আমরা বুঝতে পারবো যে আমরা যে কানেক্টিভিটির কথা বলছি, সেই কানেক্টিভিটিতে আমরা কতটা উপকৃত কিংবা ক্ষতিগ্রস্ত, অপরপক্ষে ভারত কতটুকু উপকৃত কিংবা ক্ষতিগ্রস্ত, এইগুলো মিলিয়ে কার লভ্যাংশ কতদূর, কে কতটা দেনা পাওনা, সেটা তখনই আমার মনে হয় আরও ভালো মতো আলোচনা করা যেতে পারে। তবে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সৌরভ ভাইয়ের সাথে আমি একমত। অবশ্যই আমাদের কিছু কিছু জায়গায় তো ঐক্যমতে পৌঁছানো অত্যন্ত জরুরি, কিন্তু এই ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে আমরা যদি ওই যার যার জায়গায় রিজিড থাকি এবং বলি যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইগুলো না বলে যদি গঠনমূলক কোনো আলোচনায় আসি, কোনো যেইগুলো আলোচনা আমাদের সবার জন্যেই কোনো অর্থ বহন করবে, সেই ধরনের আলোচনায় আসি, সেই ধরনের কথা বলি, সবাই যার যার জায়গা থেকে দায়িত্বপূর্ণ কথাবার্তা আচরণ করি, সেটাই হয়তো হবে আমাদের সবার জন্যেই একটা ভালো দিক অথবা ভালো কাজ। তাছাড়া এই খাপছাড়া যে যার মতো করে বলে যাওয়া, কোনো কিছু মানে দেখলেই সৌরভ ভাইয়ের মতো দেখলেই সাথে সাথে এটা বিরোধিতা করতে হবে, এটা ঠিক কি বেঠিক জানা নেই শোনা নেই বলে দিলাম, বা আমি আমার জায়গা থেকেও ঠিক একই আচরণ করছি, আমার অপর পক্ষ একই আচরণ করছে, এতে করে আসলে শেষমেশ মনে হয় বিষয়গুলো আরও ঘোলাটে হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে আমরা যদি আমাদের নিজেদের মতো করে নিজেদের দায়িত্বপূর্ণ জায়গা থেকে ঠিক মতো দায়িত্বপূর্ণ আচরণ করি, সেইটাই ভবিষ্যতের বাংলাদেশের জন্য আরও ভালো কাজ করবে, ভালো অবস্থা সৃষ্টি করবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। রুমিন ফারহানা যদি আর কিছু যোগ করার থাকে। দেখুন, ভারতের ব্যাপারে একটা কথা খুব পরিষ্কার হওয়া দরকার যে দুই পাশে বৈরী জনগোষ্ঠী নিয়ে বাস করা ভারতের জন্য খুব স্বস্তিদায়ক হবে বলে মনে করি না। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহায়তা করেছে এবং সেটা একেবারেই যে নিজের কথা চিন্তা করেনি বিষয়টি বোধহয় তেমন ছিল না। দুপাশে পাকিস্তানের দুটো অংশ নিয়ে থাকা ভারতের জন্য স্বস্তিকর ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে, এক পাশে বাংলাদেশ, আরেক পাশে পাকিস্তান আছে বটে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আসলে ভারত সম্পর্কে কি ধারণা পোষণ করে, এটার জন্য খুব বেশি আপনার জরিপে যাবারও দরকার নাই, বা খুব পরিসংখ্যান নিয়ে টানাটানি বা বিভিন্ন দিকে লোক ছড়িয়ে জরিপ করারও দরকার নেই। আপনি একটা খেলা, ফর এক্সাম্পল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলা, অস্ট্রেলিয়ার সাথে যখন ভারত খেলে বা অন্য যে কোনো দেশের সাথে যখন ভারত খেলে এবং সেই দেশটি যদি জিতে যায় কোনো কারণে, ভারত হেরে যায়, এত উচ্ছ্বাস কেন বাংলাদেশের মানুষ দেখে? এটা কিন্তু একটা ইন্ডিকেটর। এবং আমি আপনাকে খুবই বিনীতভাবে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশেষ করে এমন একটা অবস্থা গত কয়েক বছরে আওয়ামী লীগ তৈরি করেছে, সেখানে আর যাই হোক ভিন্ন মতের, আওয়ামী লীগের বাইরে ভিন্ন মত বা বিএনপি জামাত ইত্যাদি ইত্যাদি তাদের কোনো লোকজন সেখানে ঢোকার মতন অবস্থা তারা রাখে নাই। সুতরাং তাদেরই লোকজন দেখা যায় যে ভারত হেরে গেলে খুব খুশি হয়ে যায়। এটা কিন্তু ভারতের জন্য খুব স্বস্তির বিষয় না। ভারতেও অনেক বোদ্ধা আছেন, চিন্তাশীল ব্যক্তি আছেন, লেখক আছেন, সাংবাদিক আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা আশা করি বুঝতে পারবেন যে এত বৈরিতা নিয়ে আসলে থাকাটা কঠিন ভারতের জন্য। এবং দক্ষিণ এশিয়া আপনি চিন্তা করে দেখেন, তারা কিন্তু একটার পর একটা বন্ধু হারাচ্ছে। দক্ষিণ এশিয়া ভারতের বন্ধুকে, এই প্রশ্ন তো রাখাই যায়, তাই না? ভারতের বহু পুরনো শত্রু পাকিস্তান, সেটা বাদই দিলাম, এর বাইরে শ্রীলঙ্কার দিকে দেখেন, মালদ্বীপের দিকে তাকান, নেপালের দিকে তাকান, ভুটানের দিকে তাকান, ভারতের আসলে বন্ধুকে, তাই না? বাংলাদেশ সরকার ছাড়া এই আওয়ামী লীগ সরকার, গুটি কয়েক ব্যক্তি, গুটি কয়েক মানে সুবিধাভোগী গোষ্ঠীর বাইরে আসলে ভারতের বন্ধু কারা? আমার মনে হয় ভারতের এই বিষয়টাও চিন্তা করা উচিত। এবং সবকে সাথ সবকা বিকাশ, যেই কথাটি মোদি সাহেব স্লোগান দিয়েছিলেন, এবং ৩০৩টা আসন একা বিজেপি সেই সময় পেয়েছিল, সবকা সাথ সবকা বিকাশ বলে দিয়ে, এবং দ্য নেইবার ফার্স্ট, এবং বাংলাদেশকে তিনি প্রথমে বলেছিলেন যে একদম নেক্সট ডোর নেইবার প্রথম। সেইটার ন্যূনতম বাস্তবায়নও কিন্তু দেখি নাই। তারপরও দিন শেষে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে একটা কথা তো বলবোই, ভারতের হিসাব নিকাশ পুরাপুরি বুঝে নিবে। এটাই রাজনীতি, এটাই কূটনীতি। কূটনীতি কোনো চ্যারিটি না। বাংলাদেশ তার হিসাব বুঝে নিতে পারছে কিনা, সেই প্রশ্নটা আসলে আমি বাংলাদেশকেই করতে চাই। আমি রুমিন ফারহানাকে আশ্বস্ত করে বলতে চাই, বাংলাদেশের হিসাব পুরোটাই বুঝে নেবে, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকেন। আর একটা বিষয় রুমিন ফারহানা এই খেলা নিয়ে যেটা বললেন, যে ক্রিকেট খেলায় ভারত হারলে কি উচ্ছ্বাস দেখা যায়, তা দেখে বোঝা যায় কতটা বৈরিতা। এই উদাহরণটা আমার মনে হয় দেওয়া ঠিক না। কেননা বাংলাদেশের যে মানুষ, এরা ফুটবল খেলায় কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করে। এই দক্ষিণ এশিয়ায় আরও অনেক দেশ ফুটবলে বিশ্বকাপ খেলে, তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করে না। অথবা খেলার বিষয়ে
কে কোন প্লেয়ারের নৈপুণ্যে কিভাবে পছন্দ করবে না করবে, এইটার সাথে রাজনীতির যে গোঁজামিল মিশ্রণ, এই মিশ্রণটা আমার মনে হয় না দিলে পরে ভালো হয়। তো এই ধরনের Thank you, কথাবার্তা মঞ্জুর। আমাকে তার বোধহয় একটা সময় minute। নেই। উনি আমি 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 জানি জর্জ ভাই বিদেশে মানে লন্ডনে পড়াশোনা করেছেন, আমি নিজেও লন্ডনে পড়াশোনা করেছি, আপনিও বোধহয়। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভারতীয়দের সাথে আমি এখানে শেয়ার করব না, এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিজ্ঞতা। কি ভয়াবহ অভিজ্ঞতা সেটা আসলে আমার ব্যক্তিগত। কিন্তু জাতি হিসেবে ভারতের ব্যাপারে একটা উদাহরণ দিয়ে শেষ করি। আপনি জানেন যে প্লেনে কেউ অসুস্থ হয়ে গেলে এমার্জেন্সি ল্যান্ডিং সেটা যে দেশেই হোক, নিকটতম বিমানবন্দর যেটা তার অনুমতি দেয়। ভারত হচ্ছে সেই দেশ যেখানে বাংলাদেশি একজন প্যাসেঞ্জার যখন প্লেনে অসুস্থ হয়ে গেছেন, ভারতের নিকটতম বিমানবন্দরে যখন সাহায্য চাওয়া হয়েছে, ওরা বলেছে ন্যাশনালিটি কি, ধর্ম কি। যখন শুনেছে ন্যাশনালিটি বাংলাদেশ, ধর্ম মুসলমান, ল্যান্ড করতে দেয় নাই। সেই প্লেন পাকিস্তানে ল্যান্ড করে এবং সেই মানে ভদ্রলোককে পাকিস্তানে চিকিৎসা দিয়ে বাঁচানো হয়। একটা জাতির মানসিকতা বুঝতে এর চেয়ে বেশি কিছু কি দরকার হয়? জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।